নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ শুক্রবার, তাই নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন একটা গল্প। আজ তোমরা শুনবে শিল্পী দত্তর কলমে ফোক হরর গল্প লিজাবা জেগে আছে। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2024 সালের অন্তরীপ অলৌকিক সংখ্যায়। গল্প শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, কি করছো, প্লিজ করে দাও সাবস্ক্রাইবটা। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করতেও ভুলো না, যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছায়। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের গল্প, শিল্পী দত্তর কলমে ফোক হরর গল্প লিজাবা জেগে আছে। ঘুরে ঘুরে পেল্লাই সাইজের পাথরটাকে দেখছিল কোজা। মাথা চুলকে চুলকে ভাবার চেষ্টা করলো, আগে কখনো এই ঝাঁকড়া হলং গাছটার নিচে পাথর পড়ে থাকতে দেখেছে কি না। না, এই জায়গাটায় তো আগেও শিকার ধরে নিয়ে এসে জিরিয়েছি, কখনো তো এটাকে দেখিনি। এত বড় পাথর কেউ বয়ে নিয়ে আসবে নাকি? না না না, সেটা তো অসম্ভব। পাথরটা তো নিটুল নয়। যাই হোক, মাদি ভালুকটা যা ছুটিয়েছে সারাদিন, সেটাকে মারবার পরে আর টেনে গ্রামে নিয়ে যাওয়ার মতো শক্তি আমার অবশিষ্ট নেই। তার উপর রোদটাও পড়ে আসছে। ভালুকটাকে পাথরটার উপর রেখে গ্রাম থেকে জাখামাকে ডেকে আনতে হবে। বেশিক্ষণ লাগবে না, 4টে পা গাছের ডালে বাঁধা হয়ে গেছে। দুটো মদ্য জোয়ান হলেই দিব্যি বয়ে নিয়ে চলে যাওয়া যাবে। এত মাংস 10টা দিন আরামসে চলে যাবে সবার। গ্রামে গিয়ে জাখামাকে টেনে টুনে আনতে সূর্য পশ্চিমে ঢলে যায় প্রায়। জাখামা কোজার ভাই, এমনিতে সে দাদাকে মান্যিকন্যি করে ভালোই, তবে কিনা বড্ড কুঁড়ে ছোড়াটা, আর তেমনি ভিতর ডিম। আজ অবধি একটা মানুষের মাথা ধর থেকে নামানো তো দূর, সামান্য 4 পেয়ে অবধি শিকার করতে পারেনি। 5টা তীর ফসকিয়ে একটা খরগোশ মারে। 1 কুড়ি পেরিয়েছে সেই কবে। কোনো মেয়ে এরকম হতভাগার বাচ্চা পেটে ধরবে? বয়েই গেছে তাদের। জাখামার ঘরের মাথায় একটাও খুলি নেই। এই গাঁয়ের একটাও মরদ নেই যার ঘরে ঢোকার দরজার ওপর মানুষের মাথার খুলি নেই, যার গলায় একটাও ধাতুর তৈরি করটি ঝোলে না। কোজার বয়স জাখামার চেয়ে অল্পই বেশি, কিন্তু এর মধ্যেই তার গলায় 5টা করটির হাড় জ্বলজ্বল করছে। গায়ে কোজার বেশ প্রতিপত্তিও আছে সেই কারণে। সমস্ত রাস্তা কোজা জাখামাকে পাখি পড়ার মতো করে শিকারের শত্রু নিকেশের খুঁটিনাটি বোঝাতে বোঝাতে নিয়ে চলল। জাখামা দুপুরে আয়েশ করে ঘুম দিচ্ছিল। সেই ঘুম থেকে উঠে এসে এত কথা শুনতে গিয়ে মাঝে মধ্যেই লম্বা লম্বা হাই উঠছিল বেচারার। জাখামার এই মুন্ডু ছেঁড়াছিঁড়ি করার কারবার ভালো লাগে না। মায়ের মুখে ছোটবেলায় গল্প শুনতাম, সে যখন বনের পশু পাখি কীটপতঙ্গরা আমাদের বন্ধু ছিল, কেউ কাউকে খেত না, মারতও না। এই সময়টাই ভালো ছিল। এখন শত্রু যদি সামনে পড়েও আস্ত মাথা নিয়ে বাড়ি ফেরত চায়, যদি তুমি মায়া দয়া করে তাকে একবার ছেড়ে দিয়েছ, আর রক্ষে নেই। যার প্রাণ তুমি বাঁচালে সেই গোটা গ্রাম রাষ্ট্র করে বেড়াবে যে তুমি একটা ভিতুর ডিম। সেই ছেড়ে দেওয়াগুলোই আমার কাল হয়েছে। ভুল করে এ গাঁয়ের লোক ও গায়ে বেপথু হয়ে চলে গেল, আর ব্যাস, কল্লা কাটা গেল। এদিকের পশু ও শিকার করল, মাথা গেল। কত তুচ্ছাতি তুচ্ছ কারণে লোকের প্রাণ যায়। এত লোক মরে গেলে গ্রাম তো এমনি ফাঁকা হয়ে যাবে। দরজায় দরজায় করটি ছাড়া আর কিছুই থাকবে না। ভূতের গায়ে সনসনিয়ে অশরীরীদের নিঃশ্বাস বইবে। দেহ ছাড়া মাথাটি নিয়ে আমাদেরও আর কিছু করার থাকবে না। কাদের হুকুম মানবে সবাই তখন? এখন না হয় ফসল টসল রক্ষা করে, গ্রাম পাহারা দেয়, ঘর পাহারা দেয়, কিন্তু করটিতে বন্দি হওয়া লাচার আত্মারা তখন কি কর্মহীন হবে না?
7-5 ভাবতে ভাবতে কোজার জ্ঞানের কথা আর জাখামার কান অবধি পৌঁছায় না। হলং গাছটার কাছে পৌঁছাতে পৌঁছাতে আলো মরে এসেছে প্রায়। জাখামা মাথা নিচু করে অন্যমনস্কভাবে হাঁটছিল, হঠাৎ কোজার চিৎকারে চমকে উঠল। এ আমি কি দেখছি? হ্যাঁ, আমি কি দেখছি? গাছের চারিদিকে পাক দিয়ে মাথা চাপড়াতে চাপড়াতে দৌড়াচ্ছে কোজা। জাখামা ভ্যাবলার মতো তাকিয়ে থাকলো। হলোটা কি লোকটার? কোজা দৌড়ে এসে জাখামাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, আরে দেখ দেখ, হলং গাছ আমার শিকার দ্বিগুণ করে দিয়েছে, দেখ দেখ ভালো করে দেখ। বলেই লম্বা হয়ে শুয়ে গাছটাকে পেন্নাম ঠুকে ঠুকে অস্থির। জাখামা দেখল পাথরের ওপর 2টো ভল্লুক পড়ে আছে, তীর বেঁধা। সে মাথা চুলকে খুনখুনিয়ে বলল, 2টো ভালুক নিয়ে বয়ে যেতে তো ঢের সময় লাগবে। এত ভারী শিকার বয়ে নিয়ে যাওয়া বিস্তর ঝক্কির ব্যাপার। তার চাইতে একটা রেখে আরেকটা নিয়ে গেলেই তো হয়। তাছাড়া এত মাংস রাখাও তো আরেকটা ঝামেলা। কোজা তিনিং করে লাফিয়ে উঠে দাঁড়ালো। মুখের আলো নিমেষে নিভে এলো তার। চোখ দুটো রাগে জ্বলে উঠল একেবারে। ইচ্ছে করছে এই হতভাগাটাকে এক্ষুনি মেরে পুঁতে দিতে, মাথাটা ধর থেকে আলাদা করে দিতে এক কোপে, বর্ষা দিয়ে খুঁচিয়ে কলিজাখানা উপড়ে নিলে যদি শান্তি মেলে। নেহাত মায়ের পেটের ভাই বলে পারছি না। ভিন গায়ে শত্রু ছাড়া বা মোড়লের অনুমতি ছাড়া নিজের লোকেদের মারার নিয়ম নেই। দাঁত কিড়মিড়িয়ে মুগুরের মতো হাতখানা দিয়ে জাখামার পিঠে একখানা কিলিয়েই ক্ষান্ত দিল কোজা। কিল খেয়ে মাটিতে পড়ে নাকটা থেঁতলে গেল জাখামার। রক্ত মুছে উঠে দাঁড়ালো সে। 2টো মোটা মোটা গাছের সঙ্গে বেঁধে নিয়েছে কোষে পশু দুটোকেই। লাঠিতে হবে না, দুজনে 2 কাঁধে ফেলে নিয়ে যেতে সময় হয়তো লাগবে, পথে জিরোতেও হবে। তাই বলে শিকার ফেলে যাওয়ার মূর্খামি করার মতো হদ্দবোকা জাখামা ছাড়া গোটা গ্রামে আর কেউ নেই। এই মাংস কালকের মধ্যে ছাড়িয়ে রোদে শুকিয়ে আগুনে ঝলসে নিলে সারা মাস আর চিন্তা থাকবে না। উনুনের পাশে বসে থাকা নুহার জলজলে চোখটা মনে পড়ল কোজার। উনুনের ওপরে যতদিন মাংস ঝোলে নুহার মুখটা ততদিন উজ্জ্বল হয়ে থাকে। 3-4 মজা সে ভোজ সারার পরে কোজার মনটা উসখুস করছিল। শিকারের ভালুক দুটো সব একদম তফাৎ করা যায় না। কোনটা যে কোজার মারা পশু আর কোনটা যে হলং গাছের উপহার কে জানে। শুধু একটা ভালুক যেন একটু রোগা ছিল। কোজার অত চোখে পড়েনি। জাখামা 1 টুকরো মাংসও মুখে তোলেনি। রোগা ভালুকটার নাকি পায়ে ঘা ছিল। মাংস কেটে কুটে সব একসাথে মিশে গেছে। জাখামার কথা শুনে কোজারও মনে হলো একটা ভালুক রোগা ছিল, কিন্তু সে কিছুতেই মনে করতে পারল না যে রোগাটা তার শিকার না মোটাটা। 5 দিনের দিন কোজা সোজা গিয়ে পৌঁছালো হলং গাছটার নিচে, কিন্তু পাথরটা আর সেখানে নেই। আরে অত বড় পাথরটা গেল কোথায়? পাখনা মেলে উড়ে গেল নাকি? যাকে, পাথরের খোঁজ নিয়ে কি কাজ? কেউ হয়তো ভেঙে ভুঙে নিয়ে চলে গেছে। কোজা গাছের সামনে লম্বা হয়ে শুয়ে অনেকটা সময় নিয়ে প্রার্থনা করল। তারপর নিজের বাহারি বর্ষাখানা রাখলো গাছের নিচে। দেখা যাক আজও উপহার দেয় কিনা হলং গাছের দেবতা। বর্ষাটা 2টো হলে বোঝা যাবে। বেশ খানিকটা দূরে ফিরে এসে দেখল বর্ষাটা যেমন ছিল তেমনটাই পড়ে আছে। হয়তো যথেষ্ট সময় এখনো হয়নি। কোজা এইবার আরও দীর্ঘ সময়ের জন্য সরে গেল। ফিরে এসে দেখল যেইকে সেই বর্ষাটাই পড়ে আছে কেবল। তুলে নিয়ে ঝোপঝাড় সরাতে সরাতে এগিয়ে চলল সে। তবে কি সত্যি অন্য কেউ শিকার করে ফেলে রেখে গেছিল? অন্যের শিকার তুলে নিয়ে গেছি। একবার ভাবল বাড়ি ফিরে যাবে, কিন্তু কিসের যেন টানে কোজা পেছন দিকে ফিরে যেতে পারল না। ক্রমশ সামনে এগিয়ে চলল। আর একটু এগোলে নিষিদ্ধ জঙ্গল শুরু। এই জঙ্গলে কেউ শিকার করতে আসে না, নিয়ম নেই। গ্রাম দেবতার বারণ। ফলমূল, ঔষধি, গাছগাছরা, শিকারের প্রাণী সবই
একটা নির্দিষ্ট জায়গা অবধি সংগ্রহ করা যায়। তার পরের জায়গা বনদেবীর। এখানে এসে কেউ ফিরে যেতে পারে না। এখানে পশু পাখির অভয় অরণ্য। বুড়োদের মুখে শুনেছে এখানে বনদেবী নাকি অমৃত লুকিয়ে রেখেছে। যবে থেকে বনের পশু শিকার করা শুরু করেছে তারা, তবে থেকে বনদেবী এই জঙ্গল তাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। বহু দিন আগে গ্রামের কোনো এক পুরুষ পশু তাড়া করতে করতে ঢুকে পড়েছিল এখানে। তাকে আর পাওয়া যায়নি। শুধু তার মাথাটা হঠাৎই একদিন তাদেরই বাড়ির দরজায় ঝুলছিল। চোখের গর্তে বিজ করছিল সবজেটে পোকা। পাংশুটে মুখের ওপর রক্ত শিরার জালবোনা। জন্মেস্তক এইসব কথা তারা গাঁও বুড়োদের মুখে মুখে শুনে আসছে। সন্ধে নামলে হাঁটু আর মাথা এক হয়ে যাওয়া গাঁও বুড়োরা ছেলেপুলেদের সঙ্গে নিয়ে আগুনের সামনে বসে। সারা জীবন ধরে তারা এই জঙ্গল পাহাড়ের যা যা নিয়মকানুন শিখেছে সেসব শিখিয়ে দেয়। কে জানে আর কদিন থাকবে তারা। তবু তাদের বেঁচে থাকা বা না থাকায় যেন নিয়মের ব্যত্যয় না হয়। ভয়ঙ্কর প্রলয় নেমে আসবে, নইলে গ্রাম উজাড় হয়ে যাবে। গ্রাম উজাড় হলে জঙ্গল পাহাড় দখল নেবে গ্রামের। কোজা প্রমাদ গুনল। পথ ভুলেছে সে। এ জঙ্গলে সে আগে কখনো আসেনি। যেদিকেই যাচ্ছে একই রকম লাগছে। গাছে দাগ দিয়ে দেখেছে, বারবার সেই একই জায়গায় ফেরত আসছে সে। অথচ জঙ্গল সে খুব চেনে। নিষিদ্ধ জঙ্গলে যাবার ঠিক আগে একটা মৃত উপত্যকা আছে। সেখানে কোনো গাছপালা গজায় না। তীরে জলের নদী আছে কেবল একটা। বর্ষায় এক মানুষ জল হয়। তখন নাকি মেঘ সরে গেলে চাঁদনি রাতে বনদেবী আকাশ থেকে নেমে আসা সহচরীদের সঙ্গে স্নান করতে আসেন। সেই ধূ প্রান্তরের দেখাও তো নেই। সেটা পেলে তবু সেখান থেকে পিছু হটতে শুরু করত গোজা। একা সেখানে যাবার নিয়ম নেই। মুন্ডু কেটে নেবার পরে নিষ্প্রাণ দেহটাকে সেই গুপ্ত জায়গায় মাটি পুঁতে দেওয়া হয়। অন্য কোনো মৃতদেহ সেখানে কবর দেওয়া হয় না। গোজা নির্ভীক। ভয় পাবার চাইতে নিজের মুন্ডু এক কোপে নিজেই কেটে ফেলবে সে। ভয়ের চেয়ে বড় শত্রু আর কে আছে? তার বাবা ছিল বীর, মা জড়সড় ভীতু। মায়েদের সাহস বাবাদের চেয়েও বেশি হতে হয়, কিন্তু মা সদা সর্বদা তাদের চোখে হারাতো। জাখামাটাকে কোলের মধ্যে রেখে বোকাদের গল্প শোনাতো মা। লংশক, লিজাবা, তিলহাদের গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। কোজা সেসব মোটেই শোনেনি কখনো। বাবা একদিন শিকারে গিয়ে আর ফিরল না। মদ্যলোক শিকারে গিয়ে হঠাৎ একদিন নাই ফিরতে পারে। এই সহজ সত্যটা সইতে না পেরে মা বুক চাপড়ে চাপড়ে মরে গেল। গায়ের সামনে মায়ের এই অসহ্য বিলাপে মাথা হেঁট হয়ে যাচ্ছিল কোজার। এত এত মরদ আছে যে কারোর সংসার করতে পারতো মা মরে না গিয়ে, যে কারো বাচ্চার জন্ম দিতে পারতো না, মরে গেল খামোকা। নুহার সাথে ঘর বাঁধবার আগে তাই পরখ করে নিয়েছি ওকে। নুহা সাহসী, লোভী, দুর্দান্ত বুদ্ধিমতী মেয়ে। চোখ বন্ধ করে সে মুহূর্তকাল কিছু ভাবল। অবসন্ন শরীরে অন্ধের মতো হেঁটে চলায় ভুল পথে যাওয়ারই আশঙ্কা বেশি থাকে। তার চেয়ে একটু জিরোনো যাক। কোজার চোখের পাতা ঢুলু ঢুলু। অল্প যেন ভয়ই পেল সে। জঙ্গলে নানান ফুলের গন্ধ ভাসে। সব গন্ধই যে ঠিক তা নয়। কিছু গন্ধ পথ ভুলিয়ে নিয়ে যায়, মাতাল করে। কাছেই একটা ডোবায় বৃষ্টির জল জমে আছে। ভালো করে মুখে হাতে জল দিয়ে মুখ তুলতেই দেখল সেই দিনের সেই পাথরটা ডোবার পাশের ভেজা মাটিতে। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না কোজার। সেই একই কালচে সাদা পাথর, নিচে ঘাস পাতা। অবশ্য আজ পাথরটাই শুধু, গাছ নেই। কোন এক অজ্ঞাত কারণে কোজার মুখে হাসি ফুটল যেন। দূর দেশে গিয়ে চেনা মুখ দেখলে যেমন হাসি ফুটে ওঠে, তেমন হাসি। জলাটায় বেশি জল নেই, হাঁটু অবধি হবে বড় জোর। কোজা হাতের ছোট্ট ছোড়াটা দিয়ে
জলজ চারাগুলো কাটতে কাটতে পাথরটার দিকে হাসি মুখে এগিয়ে চলল। জলা শেষ হতে আঁকা বাঁকা গাছের শিকড় বহুদূর অবধি একে অপরের সঙ্গে লেপ্টে আছে। কোনটা কোন গাছের শিকড় আলাদা করা যায় না। চলার রাস্তা নেই, পুরোটাই শিকড়ের বোনা জাল। তারই মধ্যে খুব সাবধানে পা ফেলে কোজা ভূতে পাওয়া মানুষের মতো এগিয়ে চলল। কোজার বুক দ্রুত ওঠানামা করছে। গোটা জঙ্গল যেন তার সঙ্গে ভীষণ জোরে শ্বাস বায়ু টানছে। অবাক হলো কোজা। কিছু সময় সে নিজের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ রেখে বাতাসে কান পাতল। না, কোনো আওয়াজ তো নেই সেরকম। তাহলে কি আমার নিজের নিঃশ্বাসের শব্দ এরকম প্রতিধ্বনিত হচ্ছে জঙ্গলময়, যেন যেন প্রকাণ্ড কোনো দানব? হাত পা অবসন্ন হয়ে আসছে ক্রমশ সারাদিনের পরিশ্রমে। তবু পাথরটার কাছে আমাকে পৌঁছতেই হবেই। পাথরটা একটা ন্যাড়া গাছের নিচে পড়ে আছে। কোজার সর্ব অঙ্গে রক্ত ঝরছে। কিছু পুরনো ক্ষত সকালের, আর কিছু নতুন দগদগে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। পাথরটার কাছে গিয়ে ক্লান্তিতে দু চোখ বুজে এলো তার। স্নায়ু অবশ হলো। কেবল কেমন যেন মনে হচ্ছে সমস্ত জঙ্গলটায় তার চারপাশে কিছু একটা আলোর গতিতে চলে যাচ্ছে বারবার। কি সেটা? কোনো পতঙ্গ? কোজা দেখতে পাচ্ছে না ভালো করে। সূর্য ঢলে গেছে অনেক আগে, তবু কিসের যেন মৃদু আলোয় সব কিছু দৃশ্যমান। এক মানুষ সমান পাথর। কোজা পাথরের ওপর হাত মেলে শুয়ে পড়ল। কি অপার শান্তি! শোয়া মাত্র ঘুমে ঢলে পড়ল সে। তবুও ঘুমের ঘোরেও তার ঠোঁটে কোনো এক অজ্ঞাত কারণে হাসি লেগে রইল। কোজার বাহু, জঙ্ঘা, উড়ুবে গড়িয়ে আসা রক্ত চুইয়ে চুইয়ে পড়ল পাথরটার গায়ে। পাথরটা কি নড়ে উঠল অল্প? গাছের ডালে বসে থাকা রাতচরা পাখিরা সবে শিকারে যাবার তোড়জোড় করছিল। কিসের যেন শঙ্কায় তারা উড়ে পালালো বহু দূরে। জলার জল স্থির হয়ে রইল। বাতাস স্তব্ধ হয়ে আছে এখানে। গাছের পাতা নড়ছে না একটুও। এ জঙ্গলে পশু পাখি এমনিই ছিল না। যে কটা পোকামাকড় ছিল তারাও নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়ল। প্রকৃতির নিজস্ব যা কিছু শব্দ সব কিছু স্থির। পাতার সরসর নেই, হাওয়ার সনসন নেই, ঝিঝি পোকা অবধি ডাকছে না। এমন সময় খুব ধীরে দুটো পাথরে পাথরে ঠোকাঠুকির মতো একটা আওয়াজ হলো যেন। ক্রমশ সেই আওয়াজ বাড়ছে, গম্ভীরতর হচ্ছে। কোজা ঘুমিয়ে আছে মায়ের পেটে শিশুর মতো হাত পা গুটিয়ে। পাথরটা ক্রমশ আকারে বাড়ছে, দীর্ঘতর হচ্ছে। একটা ধূসর ছায়া মানুষের অবয়ব নিচ্ছে যেন। সেটার দু হাতে তখনও ধরা রয়েছে কোজার ঘুমন্ত শরীর। পাথুরে অবয়বটা কোজার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর খুব সন্তর্পণে কোজার শরীরটা নামিয়ে রাখল মাটিতে। একটা তীক্ষ্ণ চিৎকারে জঙ্গল কাঁপিয়ে তুলল। অরণ্যভূমির অন্তর্স্থল কেঁপে উঠল যেন। অবয়বটা শরীর থেকে পরতের পর পরতে খুলে আসছে পাথর। চোখের কোটরে জমা শ্যাওলা ঝরে পড়ছে। আশ্চর্যভাবে এই সমস্ত কিছুর পরেও কোজার মরণ ঘুম ভাঙছে না। পাথুরে মানুষটা অবিকল কোজার মতোই দেখতে। নিজের সদ্য পাওয়া মানব রূপে সে নিজেই বিমোহিত। নগ্ন দেহটাকে সে নিজেই বারবার দেখতে লাগলো। গায়ের উল্কিগুলো অবধি এক। দীর্ঘ অপেক্ষার অবসান। রক্তের স্বাদ পেয়ে শতবর্ষের ঘুম ভেঙেছে লিজাবার। এইবার যা চাই তাই সে লুটে পুটে নিতে পারে এই পৃথিবী থেকে।
এই মুহূর্তে তার চাই নারী শরীর। জেগে উঠেই উদগ্র কামনায় অসহিষ্ণু হয়ে কোজার কোমরবন্ধ ছিঁড়ে নিজের দেহে জড়ালো। গলা থেকে করটির মালা, পায়ের হাতের হাড়ের গয়না সব একে একে নিজের গায়ে পড়ল। শুধু কোজার মাথার বুনো শুয়োরের দাঁতের শয্যাটাকে নিজের মাথায় গলাতে না পেরে অবহেলা ভরে ছুঁড়ে ফেলে দিল। তারপর অসীম উল্লাসে আকাশ বাতাস কাঁপিয়ে গর্জন করতে করতে তীর বেগে ছুটে চলল গ্রামের দিকে। আকাশে জমাট অন্ধকার, গভীর অতল মহাসাগরের মতো, কাল গহ্বরের মতো। অভিশপ্ত আঁধারে ঢাকা অরণ্যে অবচেতন, নগ্ন, একাকী, অসহায় কোজা পড়ে রইল। রান্নাঘর থেকে একটা লঙ্কা আনতে গিয়ে আমার রাতের মতো কি আগামী কয়েকদিনের মতো খাওয়া ঘুচে যাবার জোগাড় হলো। উনুনের উপর মাংসের লম্বা লম্বা স্ট্রিপ ঝলসানো হচ্ছিল, সেদিকে আমি নজর দিইনি। নিজেরা যাই পারে খাক, এরা আমাদের জন্য আলাদা করে মুরগির ঝোল আর ডাল জাতীয় সর্বসাধারণের খাদ্যোপযোগী রান্নাই করে দেয়। কিন্তু খড়ের চাল থেকে ঝোলানো লোহার আঙুরটায় চোখ গিয়েই আমার কাল হলো। মাঝারি সাইজের মুন্ডুহীন ছাল ছাড়ানো যে প্রাণীটি ঝুলছে, সেটির চার পায়ে লম্বা লম্বা নখ এবং ল্যাজে লোম নেই। মনটা এত খারাপ হয়ে গেল যে ভাত নেড়ে চেড়ে থালা ধুয়ে রেখে এলাম। আমার মন খারাপ হলো বাড়ির জন্য। বাড়ি আমার 1.5 বছরে দুরন্ত বিগেলের নাম। বাড়িকে যখন বাড়িতে আনি তখন ওর 2.5 মাস বয়স। এখানে আসবো বলে ওকে জিন্দানের কাছে রেখে এসেছি। ওখানে জিকো আছে। জিকো বছর 3 পাগ, দুজনে একসাথে খেলাধুলা করে ভালো থাকবে। জিন্দান আমার মাস্তুতো বোন। ও আর আমি ভাবছি দুটো আলাদা ফ্ল্যাট ছেড়ে একটাই বড়সড় কিছু নেব। মায়েরা এলেও সুবিধে, বাডি আর জিকো একসাথে থাকবে। রোজ ভিডিও কল করছি। মানুষের এথনিক আইডেন্টিটি, তাদের খাদ্যাভ্যাস নিয়ে কিছু বলার নেই। তবু আমার মন তো আমারই, তার খারাপ হওয়া আটকাই কি করে? খালি পেটে কিল মেরে রাতে শুয়ে তো পড়লাম, কিন্তু ঘুম এলো না কিছুতেই। আকাশ মেঘলাই ছিল। 12টা নাগাদ মুষলধারে বৃষ্টি নামল। আমার একটু ওসিডি মতো আছে। হোটেলের লেপ কম্বল গায়ে তুলবার আগে নিজের একটা পাতলা চাদর আগে মুড়িনি। শীতকাল নয় বলে এরা কম্বল দেয়নি। অগত্যা নিজের ওই পাতলা চাদরটুকুই ভরসা ছিল। হঠাৎ টেম্পারেচার ডাউন হতে সেটায় বড্ড শীত শীত করছিল। খিদে এবং ঠান্ডা দুইয়ের মিলিত ছোবলে অতিষ্ঠ হয়ে আমি ড্রয়িং রুমের টেবিলে রাখা সাবর বিস্কুট সাটিয়ে আসবো ভেবে তক্তপোষ থেকে নেমে চটি গলালাম। চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিতে আরাম হলো। এতক্ষণ শুয়ে থেকে পা টানলে গা আদুর রয়ে যাচ্ছিল যেন। ড্রয়িংয়ে এসে দেখি টিমের সবাই আগেই এসে বিস্কুট চিবোচ্ছে। ইলেকট্রিক কেটেলে জলও চেপেছে দেখছি। আশ্চর্য, আমি না এলে আমাকে বাদ দিয়েই এরা খেয়ে নিত। সে কথা বলে রাগ দেখাতে শিবানী কাকিমা 1 কাপ চা ধরিয়ে দিয়ে বলল, সবাই যখন এসে পড়েছে তোকেও তো আসতেই হতো। অমনি একেবারে লজিকের বাপ মানি। আমি না হয় খাইনি, বাকিরাও কি উপোস দিয়েছে নাকি যে খিদেয় ঘুমোতে পারবে না? সবাই দেখলাম মুখ চাওয়াচাবি করছে। শিবানী কাকিমা গম্ভীর হয়ে গেল। তারপরেই সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে জানালো কাল থেকে খাওয়া দাওয়ার অন্য কিছু ব্যবস্থা না হলে ম্যাগিটা কি করে নিতে হবে। আজ আমি চলে আসবার পরেই এদের বাড়িতে ছোট ছেলেটি 1 প্লেট ফড়িং মাকড়সা আর গুটি পোকা ভাজার মিক্সড প্ল্যাটার নিয়ে সেম টেবিলেই খেতে বসেছিল মহা আনন্দে। যাও বা সবাই চোখ নামিয়ে খেয়ে যাচ্ছিল, কাল করল পর্ক ফ্যাটের বিকট গন্ধের আচারখানা। ওইটির গন্ধে রুমে এসে সবাই সকালের খাবার অবধি বমি করে ফেলেছে।
এখন এইটি গৃহকর্ত্রীকে জানিয়ে খাবার দাবার রুমেই দিয়ে যাবার ব্যবস্থা করা যায় কি না সেটা কাল দেখা যাবে। বেশ অনেকটা বিস্কুট উদরস্থ করার পরে একটু স্বস্তি হলো। ঘরটাও জনশাতেক মানুষের ওমে বেশ আরামদায়ক হয়ে উঠেছে। বাইরে বৃষ্টি একটু ধরলেও থামার লক্ষণ নেই। কাল ব্রেকফাস্টের পরে আমাদের একটা গ্রামে যাবার কথা। তুষ্ণিকাদি বাই প্রফেশন ট্যুর গাইড বলে ইতিহাস ভূগোল জেনে রাখে, যেখানেই নিয়ে যায়। আমার এই নিয়ে বেশ কটা ট্যুর হলো তুষ্ণিকাদির সাথে। এখানে অনেক নতুন মুখ আছে। আমি, শিবানী কাকিমা আর চন্দ্রানী যা পুরনো। তুষ্ণিকাদির ভাগবতীকে দেখে আমার মনে হলো আবার সেই গুলের আসর বসাবে নতুন মেয়েগুলোকে ভেবলে দিতে। আমি ইচ্ছে করে তুড়ি মেরে মেরে কটা হাই তুলে নিলাম। তুষ্ণিকাদি ভ্রুক্ষেপহীন গলা খাঁকড়ে দিয়ে বলল, নাগাল্যান্ডের সাথে সাপেদের কিন্তু দূর দূর অব্দি কোনো সম্পর্ক নেই। তা কি জেনে আসা হয়েছে নাকি অর্জুনের বউ উলুপির বাপের বাড়ির সাথে গুলিয়ে ফেলেছিস? কে প্রশ্ন মাইরি? আমাদের এরকম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ঠাউরে রাত বিরেতে অপমান করা কেন বাপু? আজকেই খোনমা থেকে ফেরার পথে ইয়াব্বার ওবেলিসকে নাগারা বাপের জন্মে ভারতের অংশ ছিল না, বরাবর স্বাধীন বা এরকম কিছু একটা লেখা ছিল, সেটাই দেখে এলাম না। কথায় ভুল নেই, নাগারা মূলত বার্মিজ উপজাতির নাকা। ব্রিটিশদের আর ইউরোপীয় মিশনারিদের মুখে মুখে নাকা হয়ে গেছে নাগা। ইউরোপীয়দের সাথে তবু কনভার্ট করবার পরে ধর্মে একটু আধটু মিল ছিল। মেনল্যান্ড ইন্ডিয়ার সাথে ওদের কিসের মিল বল দেখি, যে একটা স্বাধীন জাতি এভাবে একাত্মবোধ করবে? ওমা, তাহলে যে খোনামায় আজ অত দুর্গ প্রাচীর যুদ্ধ দেখে এলাম ব্রিটিশদের সাথে নাগাদের? অত সহজ না রে ব্যাপারগুলো। প্রচুর ট্রাইবাল গ্রুপ এখানে। তাদের কেউ ব্রিটিশদের ধর্মভাই ঠাউরাতো, কেউ ভারতের সাথেই বেজার মুখে স্বাধীনতার পরে জুটতে চাইল, তো কেউ কেউ আবার নিজেদের স্বাধীন জাতি পরিচয়ে আলাদা রাষ্ট্র দাবি করে বসল। ওই একই ঝামেলা সব জায়গায়, জানিসই তো। খুচরো খুচরো টুকরো জুড়ে জুড়ে এই গোটা ম্যাপটা বানাতে বিস্তর রাজনীতির মারপ্যাচ হয়েছে। সেই ফ্যামিলি মানে একটা ডায়লগ ছিল না, কে বিপ্লবী কে টেরোরিস্ট, সেটা পলিটিক্স ডিসাইড করে। খুব সত্যি কথা। सब पॉलिटिक्स डिसाइड नहीं करता तुलसी दीदी, मेनलैंड के आम आदमी लोग भी बहुत कुछ डिसाइड करते हैं। একটু লতানো হিন্দি শুনে আমরা ঘাড় ঘোরালাম সবাই। আমাদের মনে ছিল না, প্রথমবার আসা আসমার বাড়ি গৌহাটি। কলকাতায় মাস্টার্স করছে। গৌহাটিতে এখন বাড়ি হলেও আসমার আদি বাড়ি ডিমাপুরে, সেটা আগেই বলেছিল। এখন সবাই গৌহাটিরই বাসিন্দা। আমি প্রমোদ গুনলাম। আলোচনা খাবার থেকে ইতিহাস হয়ে পলিটিক্সে ঘুরে গিয়ে চিত্তির হলো। এইখানে থামতে হবে। তুষ্ণিকা দিয়েও মনে হয় ব্যাপারটা বুঝে গিয়ে সহি বলা বলে আলোচনা থামালো। এরকম জায়গায় এসে থেমে যাওয়াটাই টিমের স্বার্থে জরুরি। বৃষ্টিটা আবার বাড়ছে। কাল বেরোতে পারলে হয়। আর এক কাপ করে চা হলে মন্দ হয় না। শিবানী আন্টি গোটা দুচ্চার হাই তুলে বলল, আরে কাল তোরা উঠতে পারবি তো সকালে? মন্টু কাটিয়াদের গ্রাম ঘুরতে যাওয়া আছে তোরে। আমরা একসাথে আন্টির দিকে তাকালাম। তুষিদি মিটিমিটি হাসছে আমাদের দিকে তাকিয়ে। আমি সপ্রশ্ন দৃষ্টিতে তুষিদির দিকে তাকালাম। এটার কি কেস গো? আরে আছে কেস একটা, কাল সকালে গেলে জানতে পারবি। চল এখন ঘুমাবি, চল। পরদিন আর্লি মর্নিং ডেস্টিনেশন চোখাডোয়ামা। ব্রেকফাস্টে ডিম সিদ্ধ, পাউরুটি আর কলা। এটা শিওর তুষ্ণিকাদি ভোরবেলা উঠে ম্যানেজ করেছে। বেশ করে মাখন লেপে লেপে পাউরুটি চিবোচ্ছে শিবানী আন্টি। আন্টির সাথে আমার আপাত পরিচয় এই ঘোরাঘুরি সূত্রে হলেও আরেকটা পরিচয় হলো রিতমের মা। রিতম আমার স্কুলের ক্রাশ ছিল। এখন অবশ্য রিতমের চেয়ে আন্টির সাথেই মাখামাখি বেশি। শিবানী আন্টি একটা প্রাইভেট স্কুলে অঙ্কের দিদিমণি। ব্রেকফাস্ট করে বেশ অনেকগুলো গ্রাম জঙ্গল পাহাড় পেরিয়ে দুপুর নাগাদ আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। রাস্তায় বেশ কটা অসাধারণ ঝর্ণার ভিউ পাওয়ায়
আসমা আর বাকি দুটো বাচ্চা মেয়ে অনেকটা সময় ছবি, রিল এসব করে সময় নষ্ট করেছে। বিরক্ত হচ্ছিলাম। আমাদের আর ওদের বয়স তো এক না। হুল্লোড়ে বাধা দিতে মায়া লাগলো, তাই প্রথমবার এসেছে এরকম অল গার্লস ট্রিপে। তুষিদি খুব আনন্দিতই, ফ্রিতে নিজের ইনস্টা পেজটার জন্য এনগেজমেন্ট বাড়িয়ে ফেললো এদের দিয়ে। আমাদের সবার মাথায় পার্পল ব্যান্ডানা, ওইটাই তুষিদির ট্রেডমার্ক। ইয়ে সব মেরি বন্দি হ্যাঁ টাইপের ব্যাপার। পৌঁছে গাড়িটা সাইড করে দিয়ে ড্রাইভার রড্রিক হঠাৎ বলল সে গ্রামে ঢুকবে না। তুষ্ণিকাদি ক্ষেপে অস্থির, রেগে বলল, এ কি, এক তো সকালে দাম দর নিয়ে বেজায় ঝামেলা করেছে। হ্যাঁ মানছি এটা আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু এক্সট্রা টাকাটাও দিচ্ছি রে বাবা। সবাই একমত হলাম যে এই এক্সট্রা কোনো ফিক্সড অ্যামাউন্টের বালাই নেই, যে যা পারে চায়। তুষ্ণিকাদি এরকম আনপ্রফেশনাল লোকজন দেখলেই আড়ালে খিস্তি মারে। ট্যুর অর্গানাইজ করতে হলে সামনে ধৈর্যশীল হতেই হয় অগত্যা। আজও বারবার ড্রাইভারকে ঠান্ডা মাথায় বোঝাচ্ছিল যে ড্রাইভার সকালেই এই ডিক্লারেশনটা কেন দেয়নি, তাহলে লোকাল কাউকে হোমস্টে থেকেই ভাড়া করে আনা যেত। আর্টিগায় একটু গাদাগাদি হতো বটে, কিন্তু আগু পিছু করে ম্যানেজ করা যেত। এখন এতগুলো মহিলা গেস্ট নিয়ে এই অচেনা গ্রামটায় ঢোকাটা বিপজ্জনক। তাছাড়া লোকাল কেউ না হলে কিছু বুঝতেও পারবো না। তো এতগুলো টাকা খরচ করে না দেখে যাওয়াটাও গায়ে লাগছে। আমি আগ বাড়িয়ে খানিকটা সেন্টু দিয়ে আমরা আপনাদের অতিথি টাইপের ক্ষীর খাওয়াবার চেষ্টা করেও পাত্তা পেলাম না। আসমা ফিক করে হেসে ফেলল। শিবানী কাকিমা বলল, এত বাপু, এর হাতে পায়ে ধরার কি আছে? ভেতরে আরও নিশ্চয়ই ট্যুরিস্ট আছে, আমরাও ঢুকে পড়ি, ঘুরে টুরে বেরিয়ে আসবো। কিন্তু ভিতরে ঢুকবো কি করে? লোহার গেটের বাইরে মস্ত বড় একটা তালা ঝুলছে। এটা তুষিদের একদম সিলেবাসের বাইরে হয়ে গেছে যা বুঝলাম। কেউ বলেনি এই গ্রামটার বাইরে তালা ঝুলে, মানে গুগলে এই ইনফোটা ছিল না যে গ্রামটা আছে। জনসাধারণের জন্য উন্মুক্ত কিনা সেই খোঁজ তুষিদি নেয়নি, আর লোকাল কন্ট্যাক্টকে সম্ভবত তুষিদি এটার কথা জিজ্ঞেসই করেনি। শিবানী কাকিমা বলল, এটা তো আগে প্ল্যানে ছিল না, গতকালই চা খেতে খেতে ডিসিশন নেওয়া হয়েছে। মানে ফুল বাই ওঠা কেতন এদের। 3-4 মিনিট ভ্যাবলার মতো দাঁড়িয়ে থেকে ভাবলাম, ধুর, এসেছি যখন ঢুকেই পড়ি। কিন্তু কি করে ঢুকবো? পাশে পাহাড়ের ঢাল নেমে গিয়েছে, গ্রামে ওঠা যায় পাহাড় চড়ে, কিন্তু যতদূর দেখতে পাচ্ছি শক্ত লোহার জাল দিয়ে ঘেরা। অবশেষে গেট টপকাবো ঠিক করলাম। এদিকে একটা ছোট গেট আছে। আগে তুষিদি টপকালো, তারপর একে একে আমরা। আসমার বন্ধু দুজন খুবই ছোট স্কার্ট পরে এসেছে। সে এক দেখবার মতো অবস্থা হলো গেট টপকাতে গিয়ে। আমরা কজনই শুধু ছিলাম বলে যা রক্ষে। শিবানী কাকিমার কুর্তির কোনা ফেঁসে যেতে ভয়ানক ক্ষেপে গেল। ছেলে কিনে দিয়েছে নাকি অনেক দাম দিয়ে। সবাই তখন আমরা নিজেদের অবস্থায় হেসেই কুটোপুটি। ভেতরে ঢুকে পড়ে দেখলাম, না, ব্যাপারখানা সেরকম না। ট্যুরিস্ট বলতে আমরা কজনই মোটে, আর গ্রামটাও সেরকম গোছানো ট্যুরিস্ট ডেস্টিনেশন কিছু না। যেন মহামারী বা বহিঃশত্রুর আক্রমণে হঠাৎ গ্রাম ছেড়ে রেখে পালিয়ে গেছে সবাই। ভাঙা হাঁড়িকুড়ি, কাঠের জ্বালানির ঢিবি, নিচু নিচু খড়ের ঘরের মাথায় বর্ষার তীক্ষ্ণ ফলা আর রাশি রাশি খুলি। যত এগিয়ে চলেছি একই দৃশ্য। প্রথম প্রচুর ছবি তুললাম সবাই। নিচু নিচু ঘর, এদিক সেদিক বিভিন্ন পোজে ছবি তোলা হলো। খুলি হাতে নিয়ে, মাথায় নিয়ে বিভিন্নভাবে ছবি তোলার পরেও যখন সামনে দৃশ্যপট বদলালো না, সবাই ফোন, গোপ্রো সব ব্যাগে ঢুকিয়ে দিল। হাসাহাসিও থেমে গেছে আমাদের। চড়াই উতরাই করে করে বেশ অনেকটাই পথ পেরিয়ে এসেছি। এনার্জি তলানিতে গলা খাঁকড়ে দিয়ে বললাম, এবার তাহলে ফেরা যাক নাকি? কথাটা যে শুধু আমার নয়, একই অবস্থা সবার, সেটা বুঝে নিয়েই মনে হয় তুষিদি বলল, দিনের আলো তো এখনো বেশ আছে, ফিরতে মিনিট 45 লাগবে। ঢুকেই যখন পড়েছি শেষ করে ফেলি। এটার এন্ডে একটা ছোট্ট ন্যাচারাল ফরেস্ট আছে, ওটার পাশ দিয়ে ফেরার রাস্তা। রাউন্ড ট্রেল। জঙ্গলটাকে বিশাল বড় ছিল বলেই শুনেছি। খুব ভালো মিনারেল ওয়াটার সোর্স আছে, সর্বরোগ ভরা।
তেজ না করেই চলে যাব? আমি তুষ্ণিকাদের দিকে বিরক্ত হয়ে তাকালাম। টুরি এই গ্রামটা ছিল না, বেকার কেন আনলো এখানে? এই মরার খুলিটুলি ঝর্ণার ওষুধি জল দেখে কি করব? এমন ফালতু কাণ্ড করে মাঝে মধ্যে তুষিদি। তাছাড়া গ্রামটা কেমন যেন আনক্যানি। পয়সা দিয়ে ঘুরবো, নিজের ইচ্ছে ঘুরবো, শালা ট্যুর অপারেটরের পার্সোনাল হিস্টোরিক্যাল ইন্টারেস্টে আমাকে কেন আলফাল জায়গায় ঘুরতে হবে? এই গ্রামে আসতে গাড়ি 5,000 নিচ্ছে, ফালতু। আমার অল্প বিরক্ত হলো তুষিদি আর শিবানী কাকিমার উপরে। চন্দ্রানীও বলল, শ্মশানে ঘুরতে এসেছি যেন। ইতিউতি পড়ে আছে পশুর মাথা, হাড়গোড়, পাথরের আর কাঠের তৈরি অদ্ভুত দর্শন গয়নাগাটি, ছড়ানো ছেটানো উনুন। কোনো বাড়িতে বিশাল বড় বড় জ্বালা, কোনোটায় ঢেঁকির মতো কাঠের পাটাতন রাখা। শিবানী আন্টি বলল, এই এরা কি সবাই গাঁ ছেড়ে চলে গেছে নাকি? তুষ্ণিকা, তুই এবারে হোমওয়ার্কে ফাঁকি দিয়েছিস। এত ফাঁকা জায়গায় এতগুলো মেয়ে নিয়ে আসা ঠিক হয়নি। ফিরে চল মা, আর তোর ওই সর্বরোগ হরা জল খেয়ে কাজ নেই। কাকিমা, এই রাস্তায় কিন্তু ফিরতে সন্ধে হয়ে যাবে। মানে জঙ্গল হয়ে যদি ফেরা যায় তাহলে একটু তাড়াতাড়ি হবে, বুঝলে? রাউন্ড ওয়াক এটা। এদের মিথগুলো শোনো, ওয়ার্ড একটু বালখিল্য ধরনের, বুঝতে পারছো? চন্দ্রানী এতক্ষণ প্রায় চুপই ছিল, এইবার গলা খাঁকড়ি দিয়ে বলল, তুষিদি, সবার মিথি উইয়ার্ড। ওই সেই পোকামাকড় পশু পাখি আগে কথা বলতো, ম্যাজিক্যাল পাথরের উপর জিনিস রাখলে মাল্টিপ্লাই করে দিত, এসব তো বাদ দাও, পা চালাও। গল্পে মন গেলে দেরি হবে বেকার। নদী, ইটস ট্রু, আই হ্যাভ হার্ড ইট ফ্রম নানি অলসো। দেয়ার ওয়াজ আ ডেমিগড, Longtrok, made of 6 stones. Longtrok had a descendant, उसका नाम लिबाजा। ये लिजाबा जैसा कुछ था, बहुत लास्टफुल और भयानक है। उफ, बस कर आजमा, হোটেল মে যাকে বাকি কা কমেডি শোনানা, ফিলহাল রুক যা। আমি আর পারছিলাম না এই আজগুবিগুলো নিতে, জোরসে হাঁটা দিলাম। সকালে পাখির ডাকে ঘুম ভাঙল কোজার। কেমন যেন ভেজা ভেজা লাগছিল নিজেকে। বৃষ্টি হয়েছে রাতে, সারা শরীরে এত যন্ত্রণা, কোজা নিজেকে তুলতে পারছিল না মাটি থেকে। কোনো মতে ঘাড়টা ঘুরিয়ে দেখল জলার একেবারে পাশে শুয়ে আছে সে। লম্বা লম্বা ঘাসগুলো পায়ে সুরসুরি দিচ্ছিল। অস্বস্তিতে পায়ের আঙুল কুঁচকে যাচ্ছে কোজার। জলার জলে সূর্যের প্রথম আলো পড়েছে, মৃদু তরঙ্গে সে আলো দুলছে। আগের রাতে সেই দম চাপা ভাবটা এখন আর নেই। নিজের শরীরটাকে অনেকটা জোর করেই তুলে বসল কোজা। ঘুম চোখ ডোলে চারিদিকে তাকিয়ে দেখল জঙ্গলটা বড় মোহময়। এখানে যেন এক রাতে সাপ মোচন করে গেছে কেউ, নাকি কাল শারীরিক ক্লান্তিতে, ভালো বুঝতে পারিনি। কাল এসে এখানে ঘুমিয়ে গেছিলাম এই অচেনা জঙ্গলে। না না না, যে করেই হোক আজ বাড়ি ফিরতেই হবে। গায়ে ভেজা মাটি লেগে আছে, সারা গায়ে বিভিন্ন জায়গায় জমাট বাঁধা রক্ত। হ্যাঁ, কাল কেটে কুটে একসা হয়েছিল বটে। নিজেকে পোশাকহীন আবিষ্কার করার পরেই হঠাৎ গলার কাছটা ফাঁকা লাগায় নিজের অজান্তেই সেখানে হাত চলে যায় তার। হ্যাঁ, ধাতুর তৈরি মালাটা তো নেই, কোথায় পড়লো সেটা? আতি পাতি করে খুঁজল সে। ওটা যে তার বড় প্রিয়, ওটাই তো কোজার পরিচয়। প্রবল লজ্জায় গুটিয়ে গেল কোজা। আমার গলার অলঙ্কারটাই তো আমার গাঁয়ের, আমার গোষ্ঠীর পরিচয়। ওটা ছাড়া আমি আর ওই পাথরটা তফাৎ কি? ওটা ছাড়া আমি ঢুকবো কি করে গাঁয়ে? আচ্ছা, পাথরটা কোথায় গেল সেটাকে তো দেখতে পাচ্ছি না। অথচ স্পষ্ট মনে আছে আগের দিন ওই পাথরটার উপরে আমি শুয়েছিলাম। হ্যাঁ,
আজব তো। চারিদিকে চোখ চালায় কোজা। না তো, কোথাও সেটাকে দেখা যাচ্ছে না। নাকি ঘুমের ঘোরে আরো পথ চলেছি অনেকটা, কিছুই তো ঠাউর হচ্ছে না ভালো করে। হ্যাঁ, জলার জলে মুখ চোখ ধুয়ে কোজা পূর্ব দিক ধরে হাঁটা দিল। কাল লক্ষ্য করেনি, আজকে দেখল এদিকটায় ফিয়েফান্দি আর ছাপাঙ্কার জঙ্গল, ছত্রাক ফুটে আছে নানান ধরনের। অন্য কোনো গাছ আর নেই বললেই চলে। সূর্য মাথার ওপর উঠতে কাল থেকে চেপে রাখা ভয়ানক খিদেটা আবার চাগার দিয়ে উঠল। কোজা চোখ সরু করে খাবার মতো ছোট শিকার খুঁজছিল। বড় জানোয়ারের অতর্কিত আক্রমণের ভয় আছে, কিন্তু কোজা ঝানুর শিকারী। মুহূর্তকাল, তারপর আবার রাজ্যের বিষাদ এসে জড়ো হলো কোজার মনে। বরং জানোয়ারের পেটে যাওয়াই আজ ভালো। এই উলঙ্গ দেহ নিয়ে গায়ে যাওয়ার চেয়ে বরং এটাই ভালো। প্রাণ থাকতে ঘাড়ের উপর মুন্ডু থাকতে কেউ কণ্ঠহার হারায়নি গায়ে আজ অব্দি। এই ধাতুর করটি গাঁও বুড়োটা নিজেরা বানায়, কেউ মারা গেলে তার দেহের সাথে যায় এই মালা। শ্রান্ত হয়ে বসে গাছের কোটর থেকে ছোট্ট ছোট্ট সাদা রঙের ছত্রাক নিয়ে চিবাতে শুরু করল সে। ওইসব বৌপা পাশু খাওয়ার যোগ্য নয়, এটা মিষ্টি, অনেক হয়ে আছে এখানে। কোজা বেশ কিছু তুলে নিয়ে পাতার ঠোঙায় বেঁধে ফেলল। নুহা ও পাপাসু ভালোবাসে খুব, গেঁজিয়ে মদ হয় জব্বর। আচ্ছা, নুহা জাখামা কি আমাকে খুঁজছে এখন? জাখামা যা অলস, দাদাকে খুঁজতে তার বইই গেছে। নুহা যদি ঠেলে ঠুলে পাঠায়ও দেখা যাবে কোথাও শুয়ে ঘুমোচ্ছে। সূর্য মাথার উপরে থাকতে থাকতেই কোজা চেনা জঙ্গলের সীমানায় এসে পড়ল। স্বস্তি। একটু আলো পড়লে সবাই যখন বাড়িতে ঢুকে যাবে তখন নুহার কাছে গিয়ে সব খুলে বলবো যে মালাখানা খোয়া গেছে। তারপরে না হয় দুজনে মিলে ঠিক একটা ব্যবস্থা করে ফেলা যাবে। কয়েকদিন আগে তো একটা গাঁও পুরো মরেছে, তার গলায় 1 কুড়ির বেশি মুন্ডুর মালা ঝুলত। হ্যাঁ, ভাবনাটা আসতেই মনটা তেতো হয়ে গেল কোজার। চুরি করব আমি? না না না, ঠিক ভুল নিয়ে অত ভাবার সময় নেই। বাঁচার জন্য যা করার সেটাই করতে হবে। পায়ের গতি বাড়ায় কোজা। দিনের আলো আছে এখনো। এখানে দূর থেকে দেখা যাচ্ছে তার বাড়ি। নুহা মাথায় কাঠের টুকরো নিয়ে ঘরে ঢুকছে। খোঁজার ইচ্ছা করছে এক্ষুনি ছুটে গিয়ে নুহার হাতে ওই ওপা পাশোগুলো দেয়, নুহার মুখের হাসিটা দেখে একবার। বাড়ির ফেরায় কত সুখের, অপেক্ষার এক মুহূর্ত যেন বড় দীর্ঘ লাগে, বড় দীর্ঘ। ক্রমে ক্রমে রাত গভীর হয়। কোজা বাড়ির দিকে এগোয়। বাড়ির বাইরে একটা মশাল জ্বলে সারা রাত। সবার বাড়ির সামনেই জ্বলে। জঙ্গল থেকে অতর্কিত পশুর হানা রুখতেই এরকম ব্যবস্থা। খুব বেশিক্ষণ জ্বালানো হয়নি, আগুন এখনও গনগন করছে। তার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে বাড়ির চালে টাঙানো খুলিগুলো। ঠিক মাঝখানে একটা টাটকা রক্ত চুইয়ে পড়া মানুষের কর্তিত মুন্ডু, চোখ বন্ধ, মুখটা ধূসর নীল রক্তে মাখামাখি। তবু জাখামাকে চিনতে ভুল হলো না কোজার। পায়ের নিচের মাটি যেন কেমন টলে গেল তার। জাখামা, আমার ভাই জাখামা, তোকে মেরে আমারই বাড়ির মাথায় ছেঁড়া মাথাটা টাঙিয়ে দেবার সাহস কার? কার? জাখামা অলস বলে, ভীতু বলে আমি অজস্রবার ভেবেছি জাখামাকে মেরে ফেলার কথা, কিন্তু কিন্তু সে ভাবনা কেবলই রাগের বশে এসেছে। ভীষণ একটা কষ্ট বুকের কাছটায় পাক খাচ্ছিল কোজার। এ কষ্ট তার চেনা নয়, নিজেকে সে অত্যন্ত শক্ত বলেই জেনে এসেছে। তবু অজস্র মানুষের মুন্ডু ধর থেকে আলাদা করা কোজা আজ এই দৃশ্যের সামনে এসে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছিল।
জাখামার চোখের পাতা বন্ধ। চিরকালের ভীতু ছেলেটার মুখটা তাও বীরের মতো লাগছে, যেন মনে হচ্ছে মরে যাওয়ার আগে অবধি সে দুর্দান্ত লড়াই করেছে কারোর সঙ্গে। জাখামা তার মায়ের পেটের ভাই। নুহা আর জাখামা ছাড়া এই পৃথিবীতে আর কে আছে তার? না জানি জীবনে প্রথমবার কোজার চোখ থেকে দুফোঁটা জলও গড়িয়ে নামল কিনা। প্রশ্নের উত্তর পেতে সে দৌড়ে গেল বাড়ির দরজায়। কড়া নাড়তে নুহার আওয়াজ পেল। নুহা খুব বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করছে, কে? দুদিন আমি বাইরে, বাড়ির চালে জাখামার মাথা, তাও নুহার দরজা খুলতে অনীহা কেন? যেন যেন কারোর আর ফিরবার নেই বাড়িতে। কোজার হৃৎপিণ্ড বড় দ্রুত স্পন্দিত হচ্ছিল। নুহা দরজা খুলতেই অবরুদ্ধ কান্না কোজার দু চোখ ছাপিয়ে নেমে এলো। দু হাতে নুহাকে জড়িয়ে ধরে শিশুর মতো কেঁদে উঠল সে। নুহা, নিজের পৌরুষের অলংকার হারিয়ে ফেলার উদ্বিগ্নতা ছাপিয়ে তার কণ্ঠে ভারী হয়ে এলো কেবল জাখামাকে হারাবার অপরিসীম বেদনা। তাই প্রশ্ন সে গুছিয়ে করে উঠবার আগেই নুহা ভীষণ জোরে ঠেলে সরিয়ে দিল তাকে। হতচকিত ভাবটা কাটিয়ে উঠে কোজা দেখল নুহা ততক্ষণে বাইরে বেরিয়ে চিৎকার জুড়েছে, ওগো ওগো, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! মুহূর্তে গোটা গ্রাম জমায়েত হয়ে গেল। নুহার পাশে কোজা। হ্যাঁ, কোজাই তো, অবিকল কোজা। আর সেই কোজার গলায় ধাতুর মালা, মুন্ডুর সংখ্যা একটা বেশি। নতুন মুন্ডুখানা সম্ভবত আজই জুড়েছে, চকচক করছে। নুহা আর কোজা সারা গ্রামকে হাত পা নেড়ে বলছে, মধ্যরাত্রে কোজার মতো দেখতে একটা লোক কেমন করে ঘরে ঢুকে পড়ে আমার সাথে বদমাইশি করেছে, অথচ কোজা আগের রাতেই বাড়ি ফিরে এসেছে মস্ত একটা মিথুন শিকার করে। জাখামাও হিংসা করে আপন দাদাকে অস্বীকার করেছিল সকালে। কি তার মেজাজ! একটা খরগোশ মারার মুরত ছিল না ছেলেটার। অথচ কত বড় স্পর্ধা যে নিজের দাদাকে এসে চিনতে অস্বীকার করে। নির্ঘাত এই বহুরূপীটার সাথে জাখামার কিছু একটা যোগাযোগ ছিল। স্বীকার না করে প্রেতাত্মা বশ করার জড়বুদ্ধি আসা এই অস্বাভাবিক নয় জাখামার। কে বলতে পারে এই সামনের এই লোকটা যে কোজার রূপ ধরে আছে সে কারোর বশীভূত আত্মা কিনা? হ্যাঁ, মাথা ছিঁড়ে নিলে আত্মা আর খুলিটা ছেড়ে কোথাও যেতে পারে না, কারোর অনিষ্টও করতে পারে না। এই যে শত শত খুলি ঝুলছে গোটা গ্রামে, প্রত্যেকটায় একটা করে বন্দি প্রেতাত্মা আছে। চিরকাল তারা ওইভাবে বন্দী হয়ে থাকবে। পৃথিবীর নিয়মে যখন তারা হাওয়া কি মাটিতে মিশে যাবে তখন মুক্তি মিলবে। সর্বসম্মতিক্রমে দ্রুত এই বহুরূপীর গলা কেটে জাখামার পাশে ঝুলিয়ে দেওয়া হবে, এটাই ঠিক হলো। কোজাই সে কাজ করবে। কোমর থেকে ধারালো ছোড়াখানা বের করে এগিয়ে এলো সে। গ্রাম থেকে নুহার থেকে বহুরূপী তকমা পাওয়া লোকটা ক্লান্ত চোখে একবার নুহার দিকে কেবল তাকালো। নুহার চোখে দ্বিধার লেশ মাত্র নেই, ঠোঁটে লেগে আছে ক্রূর হাসি। কিছুক্ষণ বাদে সবাই বহুরূপীর মাথাটা নিয়ে চলে গেলেও দেহের সঙ্গে মাটিতে পড়ে রইল সাদা রঙের ওপাপাসু। নুহার সঙ্গে চাঁদনি রাতে মাতাল হয়ে সোহাগ করবার বাসনায় সেগুলো বড় যত্ন করে এনেছিল সে। কোজার লাল রক্তের ওপর ফুলের মতো ফুটে আছে সেগুলো। আমি বেশ অনেকটা পথ এগিয়ে এসেছি সবার থেকে। ওরা যে খুব দূরে তাও ঠিক না, জায়গাটা ঢালু। ওরা উঁচুতে বলে বেশ দেখা যাচ্ছে। খাটো বাঁশগাছের জঙ্গল, আশেপাশের পাহাড় আর উপত্যকা বাদ দিলে গ্রাম বাংলার খিড়কির পুকুর আর তৎসংলগ্ন বাঁশ বাগান যেমন দেখি আমরা
এটাও সেরকমই। বিভিন্ন প্রজাতির বাঁশ হয়। এটা আখের মতো সরু সরু। বাঁশবাগানে বারবেলায় ঢুকলে গা ছমছম করে ওঠা অনিবার্য। আমারও করছিল। দাঁড়িয়ে রইলাম ওদের অপেক্ষায়। এই সরু রাস্তাটা শেষ হলে সেই ঔষধি জলের জঙ্গলের পাশের রাস্তা দিয়ে চলে যেতে হবে, চোখানো আমার ঢোকার আগের রাস্তাটায়। রড্রিককে ধরার জন্য বেশ কিছুটা আবার পায়ে হেঁটে এগিয়ে আসতে হবে। এর মধ্যে পেছনে তাকিয়ে ওদের আর দেখতে পেলাম না। বাঁকের মুখে আছে হয়তো। এরা এত লেট লাতিফি করছে কেন কে জানে। শিবানী কাকিমার হাঁটু থরথর করছে বলছিল, তাহলে সেই জন্যই থেমে থেমে আসছে কি? আমি গাড়ির কাছে গিয়েই অপেক্ষা করি বরং। আমার আবার হাঁটার পেস স্লো হয়ে গেলে অসুবিধে হয়। কোথাও পাতলা, কোথাও ঘন বাঁশের চাদোয়া হয়ে আছে সরু রাস্তাটায়। বাঁদিকে সবুজ গালিচায় মোড়া ভ্যালি। সেখানে খুব দূরে একটা মন্দির বা চার্চ জাতীয় কিছু দেখা যাচ্ছে। চার্চই হবে। সামনে ঘন জঙ্গল, বাঁশের জঙ্গল শেষে। একটা ডোবার সামনে গিয়ে পড়লাম। আমার গুগা বাবার ভূতের রাজার জঙ্গলের কথা মনে পড়ল। এই জঙ্গলে জন্তু জানোয়ার কিছু নেই বলেই মনে হয়। একটা পাখি কি বাঁদরও তো দেখলাম না। অথচ আসার রাস্তায় লোমশ বাঁদরগুলো কেমন দোল খাচ্ছিল গাছময়। প্রচুর ধনেশ পাখির ঝাঁকও দেখেছি। আমাদের ওদিকেরগুলো ছোট হয়, এখানেরগুলো সাইজে বেশ বড়। বাঁশের জঙ্গল শেষ হয়ে গেছে। সামনের জঙ্গলটা অত্যন্ত গভীর। গভীর শুধু না, কেমন আদিম যেন। গাছপালা এত ঘন ঘন এদিক সেদিক উঠেছে যে আমি কোন দিক দিয়ে যাব সেই রাস্তাটাই ঠিক করতে পারছিলাম না। মত বদলালাম। এই ফাঁকা জায়গাটায় বরং ওদের জন্যই দাঁড়াই, একটু রেস্টও হয়ে যাবে। আর ডোবার জলটা কালো হলেও পরিষ্কার। অবশ্য কেই বা নোংরা করতে আসবে। জলের আগাছা থেকে গাছের ডাল অবধি মাকড়সার জাল বোনা। শেষ বিকেলের রোদ ঠিকরে 7 রঙা ঝিলিক মারছে তাতে। এত প্রচণ্ড নৈশব্দ চারিদিকে, বলার নয়। নিজের প্রশ্বাসের শব্দটুকু বাদে আর কিছুই যেন শুনতে পাচ্ছিলাম না। বড্ড সুন্দর লাগছিল চারপাশ। ওরা চলে এলে এই একান্ত মুহূর্তটা আমি আর পাবো না। আমি ব্যাকপ্যাক থেকে ক্যামেরা বের করলাম এই প্রথমবার। লেন্স অ্যাডজাস্ট করে চোখ রাখলাম। একটা পারফেক্ট শট নিতে গিয়ে কতক্ষণ কেটে গেছে খেয়াল করিনি। ছবিটা দেখছিলাম তাকিয়ে। মনে হলো পুরো জঙ্গলটা যেন এদিক থেকে ওদিকে ঘুরে গেল। আমি মাথা তুললাম। না, সবই যেমন ছিল তেমনই আছে। ডোবার জলে একটা মৃদু হিল্লোল টের পেলাম। আর কোথাও থেকে একটা ফুলের সুবাস। সেটা মৃদু থেকে তীব্রতর হচ্ছে ক্রমশ। এই চত্বরে তেমন কোনো ফুল ফুটতে তো দেখিনি। গ্রামের মধ্যে ছিল, যদিও তাতে গন্ধ কিছুই ছিল না। কিন্তু এই জঙ্গলে অজানা কিছু বৃক্ষ জাতীয় গাছ ছাড়া আর তো কিছুই দেখছি না। কোথা থেকে ফুলের গন্ধ আসছে কে জানে। হ্যাঁ, পাইন গাছ আছে কিছু। এখানের পাইনের ফলগুলো বেশ বিটে মতো। পাইনের ফলের কোনো তীব্র গন্ধ হয় বলে তো আমার জানা নেই। গন্ধটা ক্রমশ বাড়তে বাড়তে অসহ্য ঠেকছে। এমনি আমার গন্ধ বিচার আছে খুব। যে কোনো গন্ধেই মাথা ধরে। আচ্ছা জ্বালা হলো তো। আর এরাও তো আসার নামগন্ধ করছে না। অন্য কোনো শর্টকাট উতরাই নিল নাকি? আমি অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে একটা গাছের শিকড়ে ঠক্কর খেলাম প্রবল জোরে। পায়ে স্নিকার থাকা সত্ত্বেও মনে হলো বা পায়ের আঙুলখানা যেন দুর্মুষ হয়ে গেল। খুচরো বিপদ হলো তো। লেংচে লেংচে গিয়ে সামনের বড় পাথরটায় বসে পায়ের জুতোটা খুলে দেখি নখটা উপড়ে রক্তারক্তি কাণ্ড। কোনো মতেই আর পায়ে জুতো গলিয়ে হাঁটতে পারবো না। ডোবার জলে পা ধুতেও রক্ত বন্ধ হলো না। কেমন যেন অদ্ভুত লাগলো। স্থির জলে আমি পা ডোবাতেই একটা বিপরীত আকর্ষণ টের পেলাম। বড় মাছ টাছ হতে পারে। রক্তের গন্ধে ছুটে এসেছে। আমি তড়িঘড়ি পা সরিয়ে নিলাম। শরীরটা শিরশির করে উঠল আমার।
রক্তপাতের জন্যে নাকি ফুলের গন্ধে? ভীষণ দুর্বল লাগছিল। যতবার মাটি থেকে মাথা তুলছিলাম, জঙ্গলটা আমার একদিক থেকে আরেক দিকে। প্রেশার ফল করলো আমার রক্তপাতে, উচ্চতায় সোডিয়ামও ফল করতে পারে। ব্যাগের জলও শেষ। আমি চোখটা বন্ধ করে 2 মিনিট পাথরে জিরিয়ে আবার হাঁটা দেব ঠিক করলাম। পাথরটা এক মানুষ সমান। আমি ব্যাগটা রেখে 2 চোখ বুঝলাম। মিষ্টি গন্ধটা আরও ঝাঁঝালো হয়েছে। আমার স্নায়ু ক্রমশ ঝিমিয়ে অবশ হয়ে আসছে বুঝতে পারছি। পায়ের যন্ত্রণায় আর ক্লান্তিতে আমি বেশ বুঝতে পারছি ঘুমিয়ে যাব। শত চেষ্টাতেও উঠতে পারছি না। প্রচণ্ড ভয় লাগছে। ঘুম যদি না ভাঙে, কেউ যদি আমাকে খুঁজে না পায়। আর জঙ্গলের প্রত্যেকটা প্রাচীন গাছে এত জমাট গাঢ় সবুজ শ্যাওলা যে দিনের আলো থাকা সত্ত্বেও একটা কালো অন্ধকার যেন মেঘের মতো ছেয়ে আছে চারিদিকে। অন্ধকার যে রাত্রি ছাড়াও নামতে পারে এ আমার ধারণার অতীত ছিল। এখান থেকে গাড়ি ছাড়া ফেরা সম্ভব না আমাদের হোমস্টেতে। প্রায় 40 কিমি পাহাড়ি রাস্তা। জঙ্গলটা খুব খুব দ্রুত আমার ডান দিক থেকে বাঁ দিকে। নিজের প্রশ্বাসের শব্দ এত দানবিক হতে পারে? আমার কানে তালা পড়ে যাচ্ছিল। মনে হলো কালা হয়ে যাব। 2 হাতে কান চাপলাম আমি। তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। কিরে, এই শুনতে পাচ্ছিস? টাকা আমার দিকে। এই চোখ খুললাম তুষিদির ডাকে। তাকিয়ে দেখলাম বাকিরাও সবাই আছে সাথে। আমার মাথা বেশ ভার হয়ে আছে। তুষিদি কাঁধে করিয়ে উঠিয়ে বসালো। পায়ের কাছটা চটচটে লাগছে বলে তাকিয়ে দেখি নখের পাশ থেকে রক্ত গড়িয়ে পাথরে পড়েছে। তুষিদি বলল, কি কাণ্ড বাঁধালি! খুঁজে খুঁজে আমরা সবাই সারা হচ্ছি। নে নে নে, আর দেরি করা যাবে না। জুতো থাক, তুই আমার কাঁধে হাত দিয়ে খালি পায়ে চল। ওট ওট ওট। দাঁড়া 1 মিনিট, পায়ে একটু ড্রেসিং করে দিই। আগে একটু ভাইরাস খা। ধর। কেন দল ছেড়ে একা একা পাকামি করে এগোলি বল দেখি? ধর ধর ধর। শিবানী কাকিমার ব্যাগ চন্দ্রানীর কাঁধে। শক্ত করে চন্দ্রানীকে ধরে আছে। মুখ চোখে বাতের ব্যথার ছাপ স্পষ্ট। তুষিদের ব্যাগে ফার্স্ট এড থাকি। প্রায় গোটা পাটাই আমার ব্যান্ডেজ করে দিল। অন্য পায়ে জুতোটা পরে নিলাম। পাথরের রাস্তা, অন্ধকারও হয়ে এসেছে। কি না কি ফুটবে, 2 পায়ে খোঁড়া হয়ে যাব। তারপরে আসমা স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। হঠাৎই কথা নেই বার্তা নেই আমাকে জিজ্ঞেস করলো, दी आपको कोई स्मेल तो नहीं आया ना यहाँ? আমি অবাক হলাম। 2 সেকেন্ড থেমে বললাম, না তো রে। কিসের গন্ধ বলতো? সত্যি কথা বলতে গন্ধের লেশ মাত্র তখন আর ছিল না। मेरी नानी बोलती थी यहाँ कोई जादुई फूल है जो राहें भटका देती है शायद। No one is interested, Asma. Please stop all this. সবাই সামনে যাচ্ছিল, আমি আর তুষিদি পেছনে। আমি খুব আস্তে তুষিদির কানে কানে বললাম, তুষিদি শোনো, ফুলের গন্ধটা মারাত্মক তীব্র ছিল গো। আমি আমি ওতেই ঘুমিয়ে গিয়েছিলাম মনে হয়। সত্যি সেন্সলেস প্যারালাইজড করে দেয়। অথচ আর তো পেলাম না পরে। তুষিদি বাঁ হাতের তর্জনী তুলে ঠোঁটে রাখল। বুঝলাম থামতে বলছে। আমি লিংচে লিংচে হেঁটে গাড়ি অবধি এলাম। তার মধ্যে এতবার তুষিদিকে বললাম, তুষিদি তুষিদি আমি আর পারছি না, আমি আর পারবো না তুষিদি প্লিজ। যে তুষিদি অবাক হয়ে গেল। একটা সামান্য মুখ ভাঙার ব্যথায় এত ন্যাকাপনা আমি কখনো করিনি আগে। নিজেও বুঝতে পারছি না। মনে হচ্ছে শ্যাওলা জমাট অন্ধকারটা আমার মস্তিষ্কের কোষে কোষে ছড়িয়ে পড়েছে। মাথাটা তখনও ভার হয়ে আছে। গাড়ি ছোটা শুরু করতেই ভীষণ জোরে বমি পেল আমার। জানালা খুলে বমি করতে যেতে ড্রাইভার গাড়ি সাইড করল।
বমিতেও শ্যাওলার গন্ধ। বমি করে আমার আর ওঠার ক্ষমতা রইল না। মাথাটা প্রবল যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। হোমস্টেতে ফিরে প্রবল জ্বর এলো। কোহিমায় গিয়ে ডাক্তার দেখালাম। পরের দিনের ফ্লাইট। 3 দিনে আমার শরীরের যেন দীর্ঘ রোগভোগের ক্লান্তি। চোখ কোটরে ঢুকে গেছে, চামড়া শুকিয়ে ছাল উঠছে কেমন একটা, সাথে একটা ঘুম ঘুঙে কাশি। আমার জন্য বাকিদেরও ট্রিপটা খারাপ কাটল। শিবানী কাকিমা এয়ারপোর্ট থেকে বাড়ি ড্রপ করে দিলেন। রনিত গাড়ি পাঠিয়েছিল। বাড়িতে এসে ঝিন্দানকে ফোন করলাম। বাড়িকে অনেক দিন দেখিনি, দিয়ে যায় যদি। ঝিন্দান বলল, স্নান সেরে তুই বরং ঘুম দে, বুঝলি? একেবারে তোর রাতের খাবার বানিয়ে বাড়িকে নিয়ে আসবো। কলকাতায় ফিরে মোটামুটি একটু স্টেবল লাগছে। ওই বিষাক্ত ফুলের গন্ধটাই কাল করেছে মনে হয়। দেখি, একটা মেডিসিনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাল ডিটেলে সব বলবো। কি থেকে কি হয় বলা তো যায় না। শুধু শরীরের দুর্বলতা না, আমার কেমন ডিপ্রেসড লাগছে সব মিলিয়ে। ঝিন্দান আর আমি একসাথে ডিনার করার পরে ঝিন্দান ফিরে গেছে বাড়িকে রেখে। বাড়ি পাশের ঘরে। ঝিন্দানের সাথে এসে কিছুতেই ফ্ল্যাটে ঢুকতে চাইছিল না। আমরা ভেবেছিলাম জিগোকে মিস করছে হয়তো। তারপরে অস্বাভাবিক রকম জোরে বার্ক করা শুরু করল। এন্ট্রান্সের বাইরে গোল হয়ে ঘুরছে, ঘরে ঢুকবে না। বাড়ি একদম প্রয়োজন ছাড়া ডাকে না। আশেপাশের ফ্ল্যাটের লোকজন বেরিয়ে আসতে ঝিন্দান কোলে করে জোর করে ঘরে ঢুকিয়ে আনার পর থেকে পাশের রুমের খাটের নিচে ঢুকে বসে আছে। থেকে থেকে উ উ করে চলেছে। আমার ভীষণ খারাপ লাগলো। শত চেষ্টাতেও বাড়ি আমার কাছে একটু আসছে না। ঝিন্দান যাবার সময় খাটের তলা থেকে তীর বেগে বেরিয়ে এসে ওর কোলে উঠে পড়ল। ভাবখানা কেমন, আমাকে নিয়ে চল, এই ধরনের। ঝিন্দানের কাছে বাড়িকে রেখে আমি প্রায়ই বেরোই। আমাকে দেখা মাত্রই বাড়ি যতই খেয়াল মুশকুল থাকুক ঝাঁপিয়ে আমার কোলে আসে। এইবারের মতো এরকম করেনি আগে। বাড়ির অবাধ্যতায় নাকি জানি না, আমার আবার মাথাটা ভারী হয়ে এলো। ঝিন্দান কোনো ক্রমে বাড়িকে নামিয়েই দরজা লক করে চলে গেছে। ওরও মনটা খারাপ। আমাকে বলল, তুই কদিন রেস্ট নে, ডাক্তার দেখা, বাটি আমার কাছেই বরং থাক। আমি খানিকটা রেগেই না বললাম ওকে। বাড়ি দরজা বন্ধ হবার পরে ঘন কালো চোখ তুলে অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আবার পাশের ঘরের খাটের তলায় ঢুকে গেল। আমি ওর ফিডিং বোলটায় খাবার দিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে ডাক দিলাম, এলো না। পাশের ঘরে গিয়ে দেখলাম খাটের নিচ থেকে হলুদ টয়লেট গড়িয়ে এসেছে। অথচ বাড়ির দুর্দান্ত টয়লেট ট্রেন্ড। কোমরে চড়ে টয়লেট করে। পটি করার পর যতক্ষণ না ওকে ক্লিন করানো হয় ও ওয়াশরুম থেকে বেরোয় না, এত পিটপিটে। সেই বাড়ি খাটের তলায় বসে বসে হিসি করে দিল। না, এইবারে ঝিন্দান একদম ওর খেয়াল রাখেনি মনে হয়। মাত্র 7 দিন এরকম হ্যাবিট চেঞ্জ কি করে হয় বাচ্চাটার? আমি মেঝেটা মপ করতে করতে উল্টো দিকের আয়নায় দেখলাম বাড়ি খাটের তলায় বসে কাঁপছে, থরথর করে কাঁপছে বাড়ি। বাইরে বেরিয়ে আসার পরে কি মনে হতে আমি গোটা ঘরের আলো বন্ধ করে দিলাম। অথচ আমি জানি বাড়ি অন্ধকারে ভয় পায়। আমার মনে হলো এই ভয়টা বাড়িকে পাওয়ানোটা ভীষণ দরকার। বড্ড অবাধ্য হয়ে গেছে ও 6 দিনে। এত অবাধ্যতা মেনে নেওয়া যায় না। বারান্দায় বসে আছি। ও ঘর থেকে একটানা বাড়ির কান্নার একঘেয়ে আওয়াজ ভেসে আসছে। আমার রকিং চেয়ারের একটা স্ক্রু ঢিলে, সেটায় ক্যাচকোচ করে মিশ্র আওয়াজ হয়। মাথায় বাম লাগিয়ে চেয়ারে মাথা এলিয়ে শুয়েছিলাম। বাড়ির অসভ্যতা আর চেয়ারের শব্দ দুয়ে মিলে আমার মাথার যন্ত্রণা যেন দ্বিগুণ বাড়িয়ে তুলল। চেয়ার ছেড়ে আমি ড্রয়িংয়ের চেয়ারে এসে বসলাম। তাতে বাড়ির কান্নাটা আরও কাছ থেকে কানে ধাক্কা মারছিল। দেওয়ালে শুধু ওয়াইফাই রাউটারের আলো দপদপ করছে। ঘরে আর দ্বিতীয় কোনো আলো নেই, অথচ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সব কিছু।
দিনের আলোর মতো স্পষ্ট দেখছি। আমার মাথার তীব্র যন্ত্রণার মধ্যে টের পেলাম আমার মুখ, মাথাকে অক্টোপাসের মতো আঁকড়ে রাখা কিছু একটা আমায় ছেড়ে চলে গেল, গিয়ে দেওয়ালে লেগে রইল। ছোটবেলায় চিকলেটের সাথে একটা আঠালো খেলনা ফ্রি দিত, ঠিক সেটার মতো। চটচটে জিনিসটা জেলির মতো থলথলে। ঘেন্নায় সিটিয়ে উঠলাম আমি। ক্রমশ সে আকার নিচ্ছে। এ কি? এ তো আমি। দেওয়ালে অন্ধকারে আমার নিকোষ কালো ছায়া দেখা যাচ্ছে। আমার কায়ার চেয়ে যেন খানিক বড়ই লাগলো তাকে। আমি ড্রয়িংয়ের চেয়ারে বসে আছি, অথচ সে যেন সারা ঘরে দিব্যি হাঁটাচলা করছে। আমার দুপা স্থবির হয়ে মাটিতে গাঁথা রইল। মাথার দুপাশের রক চেপে বসে রইলাম। দু চোখে ঝাপসা দেখছি আমি। গোটা ঘরটা আমার ডান দিক থেকে বাঁ দিকে ঘুরছে অনবরত। বাড়ির ক্রমাগত কান্না আমি আর সহ্য করতে পারছি না। ছায়াটার কোলে বাটি শেষবারের মতো নামার চেষ্টা করল, পারল না। ছায়ার থেকে কি পরিত্রাণ পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্নে এরকম স্থানও হয়ে যায় মানুষ? বাটি কি আমার কোলে, নাকি আমার ছায়ার কোলে? গুলিয়ে যাচ্ছে আমার। বারান্দায় নিয়ে যাচ্ছে কেন আমার বাটিকে? রেলিংয়ের ঠিক উপরে শূন্যে ঝুলি ছটফট করছে বাড়ি। কাঁধের কাছটা শক্ত মুঠিতে ধরা। আমার দিকে তাকালো শেষবারের মতো, তারপরে হারিয়ে গেল। আমি আতঙ্কে শোকে জ্ঞান হারালাম। পরের কয়েকটা দিনের কথা আমি মনে করতে চাই না। সবাই জানে অসুস্থ আমি জ্ঞান হারাতে বাড়ি কাউকে ডেকে ডেকে না পেয়ে বারান্দা থেকে পড়ে গেছে। ফ্ল্যাটের কেউ কেউ বাড়ির গলার আওয়াজ শুনেছে সেদিন, কিন্তু আমি জানি বাড়িকে আমি নিজের হাতে হত্যা করেছি। হ্যাঁ, আমি বাড়ির প্রচণ্ড চিৎকারে অতিষ্ঠ হয়ে আমি ওর মানুষ মা ওকে 11 তলার বারান্দা থেকে ফেলে দিয়েছি। কাকে আমি একথা বলবো? প্রাতঃভ্রমণে বেরোনো লোকজন বাড়িকে পড়ে থাকতে দেখে ফ্ল্যাটে খবর দেয়। দরজা ভেঙে আমাকে অজ্ঞান দেখে সবাই সেরকমই ভেবে নিয়েছে। মানসিক যন্ত্রণার মধ্যেই জিন্দান একদিন জিকোকে নিয়ে হঠাৎ চলে এলো আমার মন ভালো করতে। জিকো এমনি তেমন মিশুকে না, জিন্দানের কোল ঘেঁষে রইল সেও। আমিও নিজের ঘরে একা রইলাম। জিন্দান এসে হইচই বাঁধিয়েছে খুব। ভিডিও কলে একের পর এক মা, মাসি, সে ও এসে বকবক করেই চলেছে। আমার ক্লান্ত লাগছিল। আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। মন ভালো হবার চেয়ে খারাপ হলো বেশি। স্বপ্ন দেখলাম আমি বারান্দার কোণে ঝুলে আছি। নিচে তাকালাম, বাড়ি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। উঠে দাঁড়াচ্ছে, আমাকে দেখে লেজ নাড়াচ্ছে। আবার আমি কিসের সাথে ঝুলে আছি দেখতে মুখ তুললাম। দেখলাম আমি আমার হাত দুটো ধরে রেখেছি। আমার শরীর ভীষণ হালকা লাগছিল, যেন যেন ওজন নেই কোনো। আমি নিজের হাত দুটো ছাড়ার পরে হাওয়ায় ভেসে রইলাম, পড়ে গেলাম না। ঘুম ভাঙল যখন ঘামে সর্বাঙ্গ ভেজা। মাথার প্রতিটি কোষে কোষে কার যেন প্লুতস্বর দ্রিমি দ্রিমি বাজছে, যেন কালের গর্ভ থেকে উঠে আসছে সেই স্বরক্ষেপ। দেওয়ালের ক্ষীণ আলোয় কিছু রেখা ফুটে উঠেছে। আমার অবয়বী সে, আমায় সে কিছু আগেই ছেড়ে গেছে। দরজার ছিটকিনি খুলে সে পাশের ঘরের দিকে এগোচ্ছে। পাশের ঘরে
ঝিন্দান তখনও জেগে কার সাথে যেন কথা বলছে। হঠাৎই ঝিকর চিৎকারে কান পাতা দায় হলো। ঝিন্দান কে কে করে ডাকলো দুবার। কে কে ওখানে? কে? আমি জানি আমার থেকে আজ এদেরও নিস্তার নেই, আর না থাকাই তো উচিত। এই বাড়িটা আমার, এখানে অন্য কারোর থাকার অধিকার তো নেই। বাড়ি মরে যাওয়ার পর থেকেই ঝিন্দান আসবে আসবে করে মাথা খারাপ করে দিচ্ছিল। এসে থেকে ঘর দোর পরিষ্কার করে যাচ্ছে, আমি নাকি নরক বানিয়ে রেখেছি। বারবার বারণ করেছি, শোনেনি। দাঁত কিড়মিড় করে উঠল আমার। এটা আমার বাড়ি, আমার আমার। আমি এসব 7-5 ভাবতে ভাবতে ড্রয়িংয়ে এসে গেছি। আমার সাথে ছায়াটার দূরত্ব এখন খুব কম, উচ্চতাও আমার সমান সমান। ছায়াটা আমার দিকে হাত বাড়ালো, আমি হাতটা ধরতে গিয়েও ধরলাম না। বারান্দার দিকে চললাম। বারান্দার নিচে বাড়ি আছে, আমি স্পষ্ট শুনেছি। বাড়ি বাড়ি আমাকে ডেকেছে, খুবই আদর করে ডেকেছে। ছায়াটা আমার পিছু পিছু আসছে। আমি দৌড় লাগালাম। আমাকে ঝিন্দান আর জিকর থেকে দূরে যেতে হবেই, হাতে সময় খুব কম। আমি চাইলেই ছায়াটার সাথে আমার দূরত্ব কমাতে অথবা বাড়াতে পারছি। থলথলে ছায়াটাকে আমার কাছে আসতে দেওয়া যাবে না। বারান্দায় গিয়ে 2 হাত বাড়িয়ে নিজেকে ভাসিয়ে দিলাম আমি। ওই তো নিচে বাড়ি, লেজ নাড়াচ্ছে আমাকে দেখে, আর একটু পরেই খুলে উঠে আসবে। শুনছিলে লিজাবা জেগে আছে, কাহিনী শিল্পী দত্ত, গল্প পাঠে ছিল রণদীপ, কোজার চরিত্রে ছিল কৌশিক, জাখামার চরিত্রে ছিলাম আমি অনুভব, নুহা এবং শিবানীর চরিত্রে ছিল ঋতুপর্ণা, গল্প কথকের ভূমিকায় ছিল অধ্যায়, তুষ্ণিকা ও ঝিন্দানের চরিত্রে ছিল খুশি, আসমা ও চন্দ্রানীর চরিত্রে ছিল বর্ণিশা, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি, নির্দেশনায় ছিল রণদীপ, গল্পটির নাট্যরূপ দিয়েছে দিশানি, পোস্টার ডিজাইনিং রৌনক। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প এবং উপস্থাপনা জানাও কমেন্ট করে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখনও না করা থাকলে, আর প্লিজ শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর হাইপ পয়েন্টসটা প্লিজ বাড়িও। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। ততদিন টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।